আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি 2024 সালের জুলাই আন্দোলনে পুলিশ হত্যাকাণ্ড নিয়ে তদন্ত আর বিচার ইস্যুতে বাংলাদেশে রাজনীতি বেশ জমে উঠেছে। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী দুদিন আগে বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী পুলিশ হত্যার তদন্ত প্রক্রিয়া এগোবে, এমনকি প্রয়োজন হলে অতিরিক্ত তদন্ত করা হবে। দুদিন পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিস্ময় প্রকাশ করে জানালেন, তিনি আদৌ পুলিশ হত্যা নিয়ে কোনো বক্তব্যই দেননি। সাথে যোগ করেছেন, জুলাই সনদের অধীনে যে সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ হয়েছে তার আলোকেই ব্যবস্থা নেওয়া হবে। যদিও পুলিশের একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, ওপর মহলের নির্দেশেই তারা জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যা ও থানা এবং অস্ত্র লুটের ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে। তাহলে প্রশ্ন হলো, মির্জা ফখরুলের তদন্তের আশ্বাস থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পিছু টান কেন? অনেকের প্রশ্ন, পুলিশ হত্যার তদন্তের বিষয়টি গণমাধ্যমে চাওয়া হওয়ার পরপরই সরকার প্রতিপক্ষের মধ্যে যে আশঙ্কা আর উদ্বেগ দেখা গেছে, তাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা কি রাজপথের শক্তিকে শান্ত রাখার একটি কৌশল, নাকি সরকার ভিতরে আছে অন্য কোনো কৌশল? আইনজীবীদের মত হলো, স্বরাষ্ট্রমন্ত্রী যে জুলাই সুরক্ষা অধ্যাদেশের কথা বলেছেন, সেই অধ্যাদেশে আছে কিছু হাস্যকর ফাঁক ও প্যাচ। আবার অতীতের একাধিক রেকর্ড বলে অসাংবিধানিক ইনজেমনিটি বাংলাদেশের শেষ পর্যন্ত টিকে না। বিএনপি কেন আবার 2003 সালের মতো আরও একটি ইনজেমনিটির দায়ভার নেবে? তার চেয়ে বড় প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রী যে সুরক্ষা অধ্যাদেশের কথা বলেছেন, সেখানে বলা আছে খুনের মামলায় বিচারের বদলে দেওয়া হবে আর্থিক ক্ষতিপূরণ। পৃথিবীর ইতিহাসে এমন অদ্ভুত অধ্যাদেশের মাধ্যমে কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি কথায় কথায় সংবিধানের পথে হাঁটতে চান, তিনি কিভাবে দায় মুক্তির ঘানি নিজের আর তার সরকারের কাঁধে চড়াবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের জুলাই আগস্টে আন্দোলনে ঢাকা সহ সারা দেশে বহু পুলিশ সদস্য মারা যায়। পুলিশের দেওয়া তথ্য মতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ ও সিরাজগঞ্জে মোট 44 জন পুলিশ সদস্য নিহত হয়। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানাতেই মারা যায় 15 জন পুলিশ সদস্য। অবশ্যই 44 জনের সংখ্যা নিয়ে পুলিশের মধ্যে আছে আপত্তি। বেশিরভাগ পুলিশ মনে করে এই সংখ্যা আরো অনেক বেশি। পুলিশ হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে অন্তর্বর্তী সরকার আমলে মাত্র 5টি মামলা দায়ের হয়। এর মধ্যে ডিএমপি যাত্রাবাড়ী থানায় 3টি এবং সিএমপি কোতোয়ালি থানায় 2টি মামলা হয়। এছাড়া দেশের বেশিরভাগ থানায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছিল। অন্তর্বর্তী সরকার আমলে পুলিশ হত্যার বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠলেও তা কার্যকর হয়নি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে বিষয়টি আবার সামনে আসে। সরকার পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ হত্যার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। 25শে ফেব্রুয়ারি দৈনিক দেশ রূপান্তরের খবরে বলা হয়, নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। এমনকি ওপরের নির্দেশে পুলিশ ছায়া তদন্ত শুরু করেছে। দেশ রূপান্তরের ওই খবরটিতে বলা হয়েছে, এখন পুলিশের স্থাপনায় হামলা, আগুন ও সদস্যদের হত্যার ঘটনা তদন্ত করে মামলা করতে পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে। এমন তথ্য দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি বলেছেন, প্রতিটি ঘটনার গভীরে গিয়ে এখন তদন্ত করা হবে। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আলামত থাকার পরও অন্তর্বর্তী সরকার সহযোগিতা না করায় তদন্ত ও মামলার বিষয়গুলো থমকেছিল। তিনি বলেন, মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেঁসে যেতে পারেন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্ত অবশ্যই হবে। এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়া শুরু করলে নড়ে চড়ে বসে বিগত অন্তর্বর্তী সরকারের কিংস পার্টি নামে পরিচিত এনসিপি। 26শে ফেব্রুয়ারি পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, মীমাংসিত বিষয় নিয়ে বিতর্ক তৈরি করা হলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। ওই দিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, একটা কথা শোনা যাচ্ছে, পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাই আন্দোলনের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি, যদি বিচার নিশ্চিত করতে হয়, অবশ্যই আগে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। এই মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। পরদিন
27 ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যান। সেখানে পুলিশ হত্যা মীমাংসিত বিষয়ে এনসিপি নেতার মন্তব্য নিয়ে মির্জা ফখরুলের মতামত জানতে চান সাংবাদিকরা। তিনি বলেন, এটা এনসিপি কে জিজ্ঞাসা করেন। তিনি আরো বলেন, এ ব্যাপারে হোম মিনিস্টার সাহেব যেটা বলেছেন সেটাই হবে। যেহেতু তদন্ত হয়েছে, যদি প্রয়োজন হয় তখন তদন্ত হবে। এখন তো মূলত আদালতে আছে। মির্জা ফখরুল বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তদন্ত প্রক্রিয়া এগোবে এবং প্রয়োজনে অতিরিক্ত তদন্ত করা হবে। এরপর থেকে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হতে থাকে এবং এ নিয়ে সামাজিক মাধ্যমে শোরগোল পড়ে যায়। 1 মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই আন্দোলনের সময় পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা তদন্তের বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনো বক্তব্যই দেননি। এক সাংবাদিক জানতে চান, স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেই অনুযায়ী চলবে। এর প্রেক্ষিতে সালাউদ্দিন আহমেদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি কিছু বলেছে এ ব্যাপারে? উনি আমার বরাত কেন দিলেন আমি জানি না। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী একটি ব্যাখ্যাও দেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সুরক্ষা দিতে অধ্যাদেশ জারি করা হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত রয়েছে। সরকার সেই নীতিতেই রয়েছে। দর্শক, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে গত 26শে জানুয়ারি অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। আইনজীবীরা মনে করেন, এই অধ্যাদেশে আছে এক বিরাট ফাঁক ও প্যাচ। অধ্যাদেশটির 4 নম্বর ধারায় বলা হয়েছে, জুলাই আন্দোলনে অংশগ্রহণের কারণে গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল দেওয়ানি বা ফৌজদারি মামলা অভিযোগ প্রত্যাহার করা হবে এবং নতুন করে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা করা যাবে না। কিন্তু অধ্যাদেশের 5 নম্বর ধারায় বলা আছে, ধারা 4-এর বিধান সত্ত্বেও কোনো গণ অভ্যুত্থানকারীর বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানকালে হত্যাকাণ্ড সংগঠনের অভিযোগ থাকিলে তা কমিশনে দাখিল করা যাবে এবং কমিশন উক্ত অভিযোগ তদন্তের ব্যবস্থা গ্রহণ করবে। খেয়াল করে দেখুন, অধ্যাদেশে স্পষ্টভাবে উল্লেখ আছে, গণ অভ্যুত্থানকারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ থাকলে সেটি নিয়ে অভিযোগ দায়ের করা যাবে। কমিশন বলতে জাতীয় মানবাধিকার কমিশনের কথা বলা হয়েছে। এমনকি সুরক্ষা ও দায় নির্ধারণের এই অধ্যাদেশ অনুযায়ী তদন্ত চলাকালে আসামিকে গ্রেপ্তার বা হেফাজতে নেওয়ার দরকার হলে তদন্তকারী কর্মকর্তা যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করে কমিশনের পূর্ব অনুমোদন নেবে। ধারা 2-এর ঘ অনুযায়ী শুধু পুলিশ হত্যা নাই, জুলাই আন্দোলনের সময় যে কোনো হত্যাকাণ্ডকে এই অধ্যাদেশের অধীনে যদি বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার হিসেবে প্রমাণ করা যায় তাহলে ফাঁসানো যাবে যে কাউ। এই অধ্যাদেশের আরেকটি হাস্যকর ধারা হলো 5-এর 3, যেখানে বলা আছে, খুনের বিচারের বদলে সরকার দিবে আর্থিক ক্ষতিপূরণ। দর্শক, সম্ভবত এটি পৃথিবীর ইতিহাসে প্রথম অধ্যাদেশ যেখানে খুনের বিচারের বদলে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা লেখা আছে। কোনো ফৌজদারি অপরাধের এমন দণ্ড পৃথিবীর কোনো সংবিধানে লেখা নেই। আর সেই হাস্যকর অধ্যাদেশের দায়ভার নিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি কথায় কথায় সংবিধানের পথে হাঁটার আওয়াজ তোলেন। আইন বিশেষজ্ঞরা মনে করেন, যদি সংসদের প্রথম অধিবেশনের প্রথম 30 দিনের মধ্যে এই অধ্যাদেশটি পাশ করা না হয় তাহলে এর কোনো আইনি ভিত্তি নেই। যদি পাশ করা হয় তাহলেও ওই অধ্যাদেশের অধীনে পুলিশ কেন যে কোনো হত্যাকাণ্ডের বিচার করা সম্ভব। আইন বিশেষজ্ঞরা বলছেন, জুলাই সনদে যে ইনডেমনিটির কথা বলা হয়েছে তা বাস্তবায়নে বড় ধরনের সাংবিধানিক বাধা আছে। সংবিধানের অনুচ্ছেদ 46 সংসদকে ক্ষমতা দিয়েছে দায় মুক্তি বিধানের আইন করার, কিন্তু সংবিধানের 31 ও 32 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, জীবনের নিরাপত্তা এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার কোনোভাবেই খর্ব হয় এমন ইস্যুতে ইনডেমনিটি দেওয়া যায় না। তার চেয়ে বড় কথা হলো, জুলাই আন্দোলনের সময় নিহত কয়েক পুলিশ পরিবারের সদস্যরা উচ্চ আদালতে যেতে পারেন। তারা আদালতে গেলে এই অধ্যাদেশ এবং ইনডেমনিটি বড় প্রশ্নের মুখে পড়ে যাবে। অতীতে বাংলাদেশের 2টো ইনডেমনিটি আদালত অবৈধ ঘোষণা করেছিল। এর একটি হলো 1975 সালের ইনডেমনিটি অধ্যাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর খুনিদের বাঁচাতে খন্দকার মোস্তাক আহমেদ এই অধ্যাদেশ জারি করেন। পরে অধ্যাদেশ অনুমোদন দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দ্বিতীয়টি হলো 2003 সালের অপারেশন ক্লিন হার্ট ইনডেমনিটি। তখনকার বিএনপি সরকার আমলে যৌথ বাহিনীর হাতে মৃত্যুর ঘটনাগুলোকে আইনি সুরক্ষা দিতে এই আইন করা হয়েছিল, যা পরে অবৈধ ঘোষিত হয়।
আরও একটি বিষয় আছে। 2024 সালের 5ই আগস্টের পর যেসব অস্ত্র ও গোলাবারুদ থানা এবং কারাগার থেকে লুট হয়েছে সেগুলো নিয়ে মামলা করতে হবে, না হলে এগুলোর আইনগত ভিত্তি দেওয়া সম্ভব নয়। এই লুটের সাথে অনেকগুলো পুলিশ হত্যাও জড়িত। প্রশ্ন হলো, দলের মহাসচিব এবং সরকারের পাওয়ারফুল মন্ত্রী কেন বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মতো জুলাই আন্দোলনের সময় নিহত পুলিশ হত্যাকাণ্ডের বিচার চলবে? আবার স্বরাষ্ট্রমন্ত্রী কেন তার বিপরীতে ব্যাখ্যা দিলেন? আবার পুলিশের একাধিক সূত্র বলছে সরকার ওপর মহলের নির্দেশে পুলিশ হত্যার ছায়া তদন্ত তারা শুরু করেছে। ইতিমধ্যে বেশ কিছু হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজও পুলিশ সংগ্রহ করেছে। পুলিশের মনোবল ফেরানোর জন্য বাহিনীর পক্ষ থেকে পুলিশ হত্যার তদন্তের জন্য সরকারের উপর চাপ আছে। এমন পরিস্থিতিতে সরকার বিষয়টি নিয়ে পুলিশকে শক্ত একটা প্রাথমিক তদন্তের মৌখিক নির্দেশ দিয়েছিল। সেটি শেষ হলে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া যাওয়ার পরিকল্পনা ছিল সরকারের, কিন্তু এরই মধ্যে গণমাধ্যমে বিষয়টি চলে আসায় সরকার রাজনৈতিক প্রতিপক্ষদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সেই প্রতিক্রিয়ার পর পাল্টা প্রতিক্রিয়া দেন বিএনপি মহাসচিব। তারপর আবার স্বরাষ্ট্রমন্ত্রী দিলেন নতুন ব্যাখ্যা, যেটি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাংলাদেশের ইতিহাসে যেখানে ইনডেমনিটির ভবিষ্যৎ ভালো নয়, সেখানে কেন স্বরাষ্ট্রমন্ত্রী পুরাতন পথে হাঁটতে যাচ্ছেন? ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন যে তারা যে আত্মরক্ষার নীতি গ্রহণের মাধ্যমে আত্মরক্ষার জন্য যে হামলা পরিচালনা করছেন তার কোনো সীমা বা তার কোনো শেষ বা কবে এই হামলা শেষ হবে সেটা তারা এখনই বলতে পারছেন না, কারণ এই আত্মরক্ষা বা প্রতিশোধের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ বা সীমা আছে বলে তারা মনে করেন না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি মার্কিন হামলায় নিহত হওয়ার পর থেকে ইরান সর্বোচ্চ প্রতিশোধ চাইছে। রাষ্ট্রীয়ভাবেই ইরানের কর্মকর্তারা, প্রেসিডেন্ট, স্পিকার সকলেই সর্বোচ্চ প্রতিশোধের কথা বলছেন এবং সারা মধ্যপ্রাচ্য জুড়ে তারা প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছেন। ইরান বলছে প্রতিশোধ নেওয়া এখন তাদের বৈধ কর্তব্য এবং দায়িত্ব। এরই মধ্যে ইরানের মসজিদে লাল পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে। ইরানের মসজিদে এই লাল পতাকা উড়িয়ে দেওয়ার অর্থ হলো ইরান রাষ্ট্র হিসেবে সর্বোচ্চ প্রতিশোধ চায় এবং সর্বোচ্চ প্রতিশোধ গ্রহণে একরকমের প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। ইরানের অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, কেন্দ্রীয় একটি ধর্মীয় শহর কৌমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মসজিদ হচ্ছে জামকারান মসজিদ। সেই জামকারান মসজিদের গম্বুজের ওপর এই লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এটাকে ইরানের অভ্যন্তরে যে কঠোর প্রতিক্রিয়া, মানে যে শোক, যে ক্ষোভ তৈরি হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার মাধ্যমে, সে ক্ষোভ এবং শোকের প্রতীক হিসেবে এই লাল পতাকা উঠানো হয়েছে। এবং এই পতাকা ওড়ানোর অর্থ হচ্ছে যে মসজিদে লাল পতাকা ওড়ানোর মাধ্যমে ইরানিরা প্রতিশোধ গ্রহণে অঙ্গীকারাবদ্ধ হয়েছে। মসজিদের লাল পতাকা শহীদদের রক্তের প্রতিশোধ এবং ভয়াবহ এক যুদ্ধের আগাম ভবিষ্যৎবাণী করে ইরানি সংস্কৃতি অনুযায়ী, এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে যে এটা দেশে এবং বিদেশে শত্রুদেরকে একটা কঠোর বার্তা পৌঁছে দেবে যে ইরান সর্বতোভাবে কঠোর প্রতিশোধের জন্য প্রস্তুত এবং বিচার নিয়ে আসবার জন্য দৃঢ় সংকল্প। ইরানের রাষ্ট্র পরিচালিত প্রেস টিভি বলছে এই লাল পতাকাটি ইসলামী বিপ্লবের নেতার রক্তপাতের প্রতিশোধের প্রতীক। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর এই সর্বোচ্চ ধর্মীয় নেতার পদটি সৃষ্টি হয়েছিল, যিনি কিনা ইরানের সব নীতিগত বিষয়ে সিদ্ধান্ত নিতেন, আভ্যন্তরীণ এবং পররাষ্ট্র নীতির বিষয়ে, এবং ইরানের সামরিক বাহিনীর সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃত ছিলেন। এবং এই যে সর্বোচ্চ ধর্মীয় নেতার এই পদটি 1979 সালের ইসলামী বিপ্লবের পর পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের ওপরে কিন্তু স্থাপন করা হয়েছিল। কাজেই ইরান তার সর্বোচ্চ ধর্মীয় নেতা, স্পিরিচুয়াল লিডারের ওপর এই হামলা এবং তাকে হত্যা করার ঘটনাটিকে
অত্যন্ত গুরুত্বের সঙ্গে এবং গুরুতরভাবে দেখছেন। এবং সে কারণে অনেকেই এমন বিশ্লেষণ করছেন বিশ্বজুড়ে যে এই যে অকস্মাৎ ইরানের ওপর মার্কিন বাহিনীর হামলা এবং সেই হামলার মাধ্যমে শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করে ফেলা, এর ফল হয়তো শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের জন্য এবং পুরো বিশ্বের জন্য ভালো হবে না। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি হামলা অব্যাহত রাখবেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা অব্যাহত রাখবেন যতক্ষণ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত না হবে, তার ভাষায় পুরো বিশ্বেই শান্তি প্রতিষ্ঠিত না হবে। এই যে ইরানের মসজিদে লাল পতাকা উড়িয়ে দেওয়া হলো, সেই পতাকা ওড়ানোর অনুষ্ঠানে মসজিদের কর্মকর্তা এবং বিভিন্ন ধর্মীয় নেতারা খামেনির প্রতিকৃতি বহন করে অনুষ্ঠান পরিচালনা করেছেন। ইরানের ব্যাপক শোক চলছে, রাজপথে মানুষ খামেনির ছবি নিয়ে নেমে এসেছেন। 40 দিনের রাষ্ট্রীয় শোক তো চলছেই। বেশ কয়েকটি গণমাধ্যম তাই বলছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সাথে সাথে কম শহরের এই ধর্মীয় তাৎপর্যপূর্ণ জামকারান মসজিদের ওপর লাল পতাকাটি খামেনির সমর্থকদের মধ্যে ক্ষোভ এবং প্রতিশোধের প্রতিফলন ঘটায়। এরই মধ্যে খামেনি নিহত হওয়ার পর দেশ পরিচালনার জন্য 3 জনের একটি পরিষদ গঠন করে দেওয়া হয়েছে এবং 3 জনের সেই পরিষদে ইরানের প্রেসিডেন্ট আছেন, ইরানের বিচার বিভাগের প্রধান এবং ইরানের গার্ডিয়ান কাউন্সিলের একজন প্রতিনিধি আছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি ইরান সরকারের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল খামেনির মৃত্যুর পর সেখানে এসে প্রথম বিবৃতিতেই বলেছেন যে ইরান মনে করে এখন প্রতিশোধ নেওয়া ইরানের বৈধ অধিকার এবং কর্তব্য। তিনি বলেছেন যে খামেনি হত্যা বিশ্বের প্রতি কোণায় মুসলিম এবং বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ, ঐতিহাসিক এই অপরাধের যারা প্ররোচক এবং যারা এই অপরাধ সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া এবং রক্তক্ষয় ঘটানোকে ইরান নিজেদের বৈধ কর্তব্য এবং অধিকার বলে মনে করছে। আমরা নিজেদের সর্বশক্তি দিয়ে এই মহান কর্তব্য পালন করব। দুবাই, দোহা, আবুধাবি, বাহরাইনে রোববার সারা দিন ধরে ইরান ক্ষেপণাস্ত্র হামলা তো চালিয়েছেই। দুবাই বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে, দুবাইয়ের বুর্জ আল খলিফার বিলাসবহুল ভবনে হামলার ঘটনা ঘটেছে, আবুধাবির বিমানবন্দরে, এমনকি কুয়েত থেকে খবর এসেছে যে কুয়েত বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে। ইরান দাবি করছে তারা মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে। এই আব্রাহাম লিঙ্কন মার্কিন রণতরীটি গত জানুয়ারির শেষ দিক থেকেই আরব সাগরে মোতায়েন আছে এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড যারা এই বার্তা দিয়ে রেখেছিল যে সর্বতোভাবে তারা সর্বোচ্চ প্রতিশোধ গ্রহণের জন্য প্রস্তুত, সেই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প দাবি করেছে যে তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে। সে খবর দিয়েছে আল জাজিরা এবং আল জাজিরার সেই খবরে বলা হচ্ছে যে ইসলামিক রেভলিউশনারি গার্ড তাদের এক বিবৃতিতে এটা বলেছে যে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে এবং তারা সতর্ক করে দিয়ে বলেছে স্থল ও সমুদ্র ক্রমেই সন্ত্রাসী আগ্রাসীদের কবরস্থানে পরিণত হবে। ইরানের নিন্দাবাদ জ্ঞাপন করা হচ্ছে যে ইরান তার প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাচ্ছে, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টত বলেছেন যে ইরান প্রতিশোধ নিচ্ছে না কোনো প্রতিবেশীদের ওপর, ইরান বরং মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে। কারণ যেহেতু ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন ইরানের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালানো সম্ভব হচ্ছে না, কাজেই ইরান এই সময়ে মার্কিন যেসব ঘাঁটি আছে প্রতিবেশী দেশগুলোতে সেগুলোতে হামলা চালাচ্ছে, এগুলোকে মার্কিন লক্ষ্যবস্তু হিসেবে গ্রহণ করে। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনে করাচ্ছেন যে গত জুনে 2025-এর জুনে যখন ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছিল ইরানে, তখনই ইরান এই হুমকি দিয়ে রেখেছিল যে ইরানে হামলা দীর্ঘায়িত করলে বা ইরানে আবারও হামলা করলে ইরান এই পুরো অঞ্চলে যত মার্কিন ঘাঁটি আছে, স্থাপনা আছে,
আছে সেগুলোতে হামলা করবে এবং এর ফলে পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অস্থিতিশীল হয়ে উঠবে। ইরান শুধুমাত্র এখন আর তার এই প্রতিশোধমূলক হামলা মধ্যপ্রাচ্যে সীমিত রাখে নাই, সাইপ্রাসে গিয়ে হামলা করেছে এবং ইরানের সাইপ্রাসের এই হামলাটিকে ইউরোপের প্রথম দেশে হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে সংবাদ মাধ্যমে। ভৌগোলিকভাবে এশিয়ার পশ্চিমে অবস্থিত ছোট দেশ সাইপ্রাসে দুটো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনী এবং এই তথ্য নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি এবং তিনি বলেছেন যে ইরান সাইপ্রাসের অভিমুখে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে সেখানে আবার ব্রিটিশ সৈন্যরা মোতায়েন আছে। তবে ব্রিটিশ সৈন্যদের লক্ষ্য করে সাইপ্রাসে হামলা চালিয়েছে ইরান তেমন কোনো স্পষ্ট ইঙ্গিত যুক্তরাজ্য এখন পর্যন্ত পায়নি হামলা প্রসঙ্গে। তাই ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে তাদের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এগুলো ছোড়া হয়নি, তবে এগুলোর ধরন দেখে মনে হচ্ছে ইরানের এই হামলাগুলো হয়েছে তাদের প্রতিশোধ নেওয়ার বাসনা থেকে, কারণ পশ্চিম এশিয়ার দেশ সাইপ্রাসের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং সেখানে ইসরায়েলের বিপুল বিনিয়োগ ও সম্পত্তিও আছে এবং তেল আবিব আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিলে ইসরায়েল তার বিপুল বিমান বহর এবং গুরুত্বপূর্ণ সম্পদ সব এনে এখানে লুকিয়ে রাখে, মানে এই সাইপ্রাসে লুকিয়ে রাখে। কাজেই সে কারণেই সাইপ্রাসকেও ইরান তার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে এখন সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে এসেছে। তার মানে এই যে ইরান এই অঞ্চলে তার যতটুকু সক্ষমতা আছে তার মধ্যেই যে হামলা পরিচালনা করছে, সেই হামলা পরিচালনার ফলে পুরো বিশ্বে শুধুমাত্র যে বিমান চলাচল ব্যাহত হয়ে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুবাই, দোহা, আবুধাবির বিমান বন্দরগুলো বন্ধ হয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য, বিমান চলাচল প্রতিষ্ঠানগুলো তাদের সকল কার্যক্রম বন্ধ রেখেছে, এমিরেটস, ইতিহাদ, কাতার এয়ারওয়েজ, শুধু সেটাই সমস্যা নয়, কিংবা ইরান, ইরাক, সিরিয়া, ইসরায়েল এই পুরো অঞ্চলের আকাশ সীমা বন্ধ হয়ে গেছে। সেদিক থেকেই পুরো বিশ্ব একরকমের এই যুদ্ধে থমকে দাঁড়িয়েছে তাই নয়, এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে 20% জ্বালানি আসা যাওয়া করে এবং এই যে জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ যে পথ, হরমুজ প্রণালী পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র পথ এবং ইরান এবং মধ্যপ্রাচ্য যেহেতু বিশ্বজুড়ে তেলের এবং জ্বালানির প্রধানতম উৎস, সে কারণে বৈশ্বিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা শুরু করার পর থেকেই, এবং এরই মধ্যে বিশ্ব বাজারে তেলের দাম 10% বৃদ্ধি পেয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন যে তারা যে আত্মরক্ষার নীতি গ্রহণের মাধ্যমে আত্মরক্ষার জন্য যে হামলা পরিচালনা করছেন তার কোনো সীমা বা তার কোনো শেষ বা কবে এই হামলা শেষ হবে সেটা তারা এখনই বলতে পারছেন না, কারণ এই আত্মরক্ষা বা প্রতিশোধের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ বা সীমা আছে বলে তারা মনে করেন না। আগামী 2-1 দিনের মধ্যেই ইরান তাদের নতুন নেতা নির্বাচন করবে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকেই 88 জন আলেমের সমন্বয়ে গঠিত একটি বোর্ড ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নির্বাচন করেন।